Hey everybody, how are you all? আজকের টপিক বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা এটা দুটো পার্টে আলোচনা করব, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আজকে আমরা ভিডিওর ফার্স্ট পার্ট আলোচনা করব, সেকেন্ড পার্ট তাড়াতাড়ি খুব শিগগিরই নিয়ে আসার চেষ্টা করব। আজ আমরা এই ভিডিওতে দুটো জিনিস আলোচনা করব, ক্যান ফান্ডামেন্টাল রাইটস বি অ্যামেন্ডেড, অ্যান্ড সেকেন্ড, হোয়াট ইজ দ্য লিমিট অফ পার্লামেন্টস পাওয়ার। এই দুটো কোয়েশ্চেন শুনতে সিম্পল মনে হলেও কনফিউশন কোথাও একটা এসে যায়। এই কনফিউশনটা কোথায় আসছে সেটা হলো আর্টিকেল 13 অ্যান্ড আর্টিকেল 368। এর আগে এই দুটো কনফিউশন ক্লিয়ার করার আগে, এটাতে ঢোকার আগে আমি একটা কোয়েশ্চেন করি। সেটা হলো কি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন কেন পড়লো? 3 সাল ধরে আমরা আমাদের কনস্টিটিউশন তৈরি করেছিলাম। 1950-তে যখন কনস্টিটিউশন এসেছিল, তো সেটা তখনকার সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক নিডসকে মাথায় রেখে বানানো হয়েছিল। এবং কনস্টিটিউশন নিজেও এটা বলে যে সময় বদলানোর সাথে সাথে যখন যখন নতুন রাইটসের প্রয়োজন হবে তখন কনস্টিটিউশন অ্যামেন্ড করা যায়। এই জন্যই রিজার্ভেশন লজ, রাইট টু এডুকেশন কম্পালসারি করা হয়। আর্টিকেল 13 বলে পার্লামেন্ট এমন কোনো লজ বানাতে পারবে না যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে, যেটা আমাদের সুপ্রিম রাইটস, সেটাকে ভায়োলেট করে বা রিডিউস করে। এবং আর্টিকেল 368 বলে পার্লামেন্টকে অ্যামেন্ডমেন্টের পাওয়ার দিয়ে এটা বলে যে কনস্টিটিউশনকে বা কনস্টিটিউশনের যে কোনো পার্টকে চেঞ্জ করতে পারে পার্লামেন্ট। এখানেই আমাদের কনফিউশন। পার্লামেন্ট কি আর্টিকেল 368-এর পাওয়ারকে ইউজ করে আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে কম করে দিতে পারে, অথবা আর্টিকেল 13 পার্লামেন্টের এই পাওয়ার ইউজ করতে আটকায়? ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ডিল করে আর্টিকেল 31-এর সাথে, আর্টিকেল 31 বলে রাইট টু প্রপার্টির কথা। আর্টিকেল 31 এটা বলে প্রত্যেক ইন্ডিয়ান সিটিজেনের কাছে একটা ফান্ডামেন্টাল রাইট টু প্রপার্টি হবে। ইনিশিয়ালি কনস্টিটিউশন আমাদের 7 ফান্ডামেন্টাল রাইটস দিয়েছিল। 44th অ্যামেন্ডমেন্টের দ্বারা এই রাইট সরিয়ে দেওয়া হয়। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল, এর পিছনের স্টোরি কী ছিল এটা বুঝে নি ফার্স্ট। ইন্ডিয়া যখন স্বাধীন হয় তখন ল্যান্ড ওনারশিপে অনেক বেশি ইনইকুয়ালিটি ছিল। যে সমস্ত ফার্মার, কাল্টিভেটার্স ছিল তাদের কাছে কোনো সিকিউরিটি ছিল না। অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার একটা রেভলিউশনারি পলিসি ছিল। এই ফর্মের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা কমিটি সেট আপ করে, অ্যাগ্রেরিয়ান রিফর্ম কমিটি, যার চেয়ারম্যান ছিল জে.সি. কুমারাপ্পা। এই ল্যান্ড রিফর্ম পলিসির দুটো মেন অবজেক্টিভ ছিল। ফার্স্ট, অ্যাগ্রিকালচারাল প্রোডাকশনকে ইনক্রিজ করা। সেকেন্ড, সাল ধরে চলে আসা, বছরের পর বছর ধরে চলে আসা সোশ্যাল ইনজাস্টিসকে শেষ করা। এই অবজেক্টিভসকে ফুলফিল করার জন্যই ল্যান্ড হোল্ডিংয়ের ওপর সিলিং অর্থাৎ লিমিট ফিক্সড করা হয়। মানে প্রত্যেক ব্যক্তি কতটা জমি ওন করতে পারে তার ওপর লিমিট ডিসাইড করা হয়। 1951-এ ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে পাস করা হয়, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে, যাতে আর্টিকেল 31A, 31B, 9th শিডিউলকে কনস্টিটিউশনে ইনসার্ট করা হয়, যে এটা বলে স্টেটের কাছে এই পাওয়ার আছে একটা লজ বানিয়ে যে কোনো ব্যক্তির কাছ থেকে তার প্রপার্টি নিতে পারে। এই অ্যাক্ট এটা বলবে যে ওই ব্যক্তির কত কম্পেনসেশন পাবে। আর্টিকেল 19(1)Gর একটা রেস্ট্রিকশন ইম্পোজ করে। এই রেস্ট্রিকশনের দ্বারা স্টেটের কাছে এই পাওয়ার এসেছিল যে কোনো ধরনের বিজনেসকে কমপ্লিটলি অর পার্সিয়ালি অ্যাকোয়ার করতে পারবে। এই অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করা হয় শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেসে। এটা একটা ল্যান্ডমার্ক কেস ছিল,
কনস্টিটিউশনের। এই কেসে সুপ্রিম কোর্ট বলে এই অ্যামেন্ডমেন্ট চেঞ্জেস হয়েছে, এটা ভ্যালিড এবং আর্টিকেল 368 দ্বারা পার্লামেন্টের কাছে পাওয়ার আছে, সে যদি চায় ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করতে পারে। আর্টিকেল 13 অর্ডিনারি লজের ওপর লাগানো হয়, আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ওপর লাগানো হবে না। 17th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা যে সমস্ত চেঞ্জেস ইন্ট্রোডিউস করা হয় তার ইউজ করে ডিফারেন্ট স্টেট গভর্নমেন্ট নিজের ল্যান্ড রিফর্মস অ্যাক্টকে উঠিয়ে 9th শিডিউলে ভরে দেয়। যে কোনো লকে 9th শিডিউলে ভরলে সেটা ইমপ্লিমেন্ট হবেই, এতে কোনো ফারাক পড়বে না কি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে কি ভায়োলেট হচ্ছে না। এই অ্যাক্টের 9th শিডিউলকে চ্যালেঞ্জ করা হয়, এই অ্যাক্টের 9th শিডিউলকে চ্যালেঞ্জ করা হয় সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থানের কেসে। এই কেসে 5th জাজেসের বেঞ্চ বসেছিল এবং এর জাজমেন্ট আসে 3:2 রেশিওতে। এই কেসে সুপ্রিম কোর্ট শঙ্করী প্রসাদের জাজমেন্টকে ঠিক বলে এটা বলে আর্টিকেল 368 দ্বারা পার্লামেন্টের কাছে এনাফ পাওয়ার আছে, যে কোনো ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করতে পারবে। আর্টিকেল 13 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ওপর লাগবে না। চিফ জাস্টিস গজেন্দ্র গতকার যে মেজরিটি জাজমেন্ট দিয়েছিল উনি বলেন কনস্টিটিউশন বানানোর সময় যদি ফ্রেমার্সদের ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ডমেন্ট থেকে বাঁচানোর হতো তাহলে ওনারা এক্সপ্রেস প্রভিশনস লিখতেন। তাই আমরা মনে করব এরকম যেহেতু কোনো প্রভিশনস নেই তাহলে আমরা মনে করব ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড হতে পারে। এই কেস এরপর 11 জাজেসের একটা বেঞ্চে রেফার করা হয় এই কেসকে এই জাজমেন্টের পর, এবং সেই কেসটি হলো গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাবের কেস। এটাও একটি কনস্টিটিউশনাল ল্যান্ডমার্ক কেস। এই কেসে সুপ্রিম কোর্ট বলে আর্টিকেল 368 দ্বারা পার্লামেন্টকে যেসব পাওয়ার দেওয়া হয়েছে ওটা অ্যাবসোলিউট নয়, ওই পাওয়ার কিছু লিমিটেশন এবং রেস্ট্রিকশন দ্বারা সাবজেক্টেড ছিল। এই পাওয়ারের জুডিশিয়াল রিভিউও হতে পারে। আর্টিকেল 13 উইল অ্যাপ্লাই টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই জাজমেন্ট আজ থেকে আগের জাজমেন্টের ওপর অ্যাপ্লিকেবল হবে, পুরনো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টসকে চ্যালেঞ্জ করা যাবে না। এই পার্লামেন্ট পাওয়ার রিভার্স করার জন্য নিয়ে আসে 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে। আর্টিকেল 13-এ অ্যাড করা হয় ক্লজ 4 এবং আর্টিকেল 368-এ অ্যাড করা হয় ক্লজ 3। আর্টিকেল 368-এর ক্লজ 3 বলে আবার যদি পার্লামেন্ট কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে তাহলে ওটা আর্টিকেল 13-এ কভার হবে না। সেখানেই আর্টিকেল 13-এর ক্লজ 4 এটা বলে যে আর্টিকেল 368-এর ওপর অ্যাপ্লাই হবে না। পার্লামেন্টের কাছে পাওয়ার আছে কনস্টিটিউশনের যে কোনো পার্টকে ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করতে পারে। এর পরে আরও অনেক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে, যেমন ইম্পর্টেন্ট 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা প্রপার্টি রাইটসকে রিডিউস করে, 26th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা প্রিভি পার্টসকে শেষ করে দেয়, এবং 29th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ল্যান্ড রিফর্মস অ্যাক্ট নিয়ে আসে। সুতরাং আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পার্ট 2 নিয়ে নেক্সট লেকচারে। চেষ্টা করব খুব শিগগিরই এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসার। যদি এই ভিডিওর পার্ট 1টি ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ করো, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে হিট করো এরকমই নলেজফুল লেকচারের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।